জায়গা থেকে এওআইএস বলে আমাদের একটা কনফারেন্স হয়, সেখানে এটা ছিল, সেখান থেকেই আমি নিয়েছি, ঠিক আছে, আগেই বলে দিচ্ছি। আমাদের এখানকার কোনো পেশেন্ট নয়, জাস্ট একটা আইডিয়া করার জন্য। প্রথমে কিভাবে লিখবি, নেম, এজ, সেক্স, তোরা জানিস, অকুপেশন, তারপরে হচ্ছে রেসিডেন্স, কবে এক্সামিন করেছি, ঠিক আছে। এবার হচ্ছে চিপ কমপ্লেন। চিপ কমপ্লেনে কি লিখবো? ধর এই পেশেন্টের ক্যাটারেক্ট আছে, কি লিখবো? ফর, হ্যাঁ হ্যাঁ, ধর 6 মাস ধরে পেশেন্ট কম দেখছে। আর কিছু অ্যাড করবো? কোন চোখ? তাহলে লিখতে হবে ডিমিনিশন অফ ভিশন। ধরে নিলাম এখানে কি আছে, রাইট আই বা বোথ আই, ঠিক আছে, বোথ আই সিন্স 8 মান্থ, রাইট আই মোর দেন লেফট আই। জাস্ট এইভাবে লিখতে হবে। এখানে ডিমিনিশন লিখতে পারিস, ব্লাডিং অফ ভিশন লিখতে পারিস, তবে বেটার টার্ম হচ্ছে ডিমিনিশন অফ ভিশন। এবার আর কি লিখবো? 2 বা 3টে লেখা যেতে পারে, ঠিক আছে। তো আমি বলবো না, ডিমিনিশন অফ ভিশনটাই লেখ, আর সেকেন্ড থার্ড পয়েন্ট বেটার অ্যাভয়েড করা, তাহলে কমপ্লিকেটেড হবে। হ্যাঁ, আর কিছু না। এবার এইচওপি মানে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে কি হবে? The patient was apparently well 8 months back, ঠিক আছে, when she developed diminution of vision in both eye, right eye, যেটা আমরা চিপ কমপ্লেনে সেটা এবার ডেসক্রাইব করবো। আর কি লিখবো? ইট ওয়াজ ইনসিডিয়াস অনসেট অ্যান্ড গ্র্যাজুয়ালি প্রোগ্রেস টু দ্য কারেন্ট স্টেট। মানে আরও লিখতে হবে ইট ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ পেন। তাহলে কি কি হচ্ছে, এই ফ্রেজটা লিখতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে পেনলেস, প্রোগ্রেসিভ, গ্র্যাজুয়াল ডিমনেস অফ ভিশন, ঠিক আছে। এই ফ্রেজটা খুব ইম্পর্টেন্ট। এটা এবার তুই ব্রেক করে লিখবি, একটা প্যারাতে লিখবি, সেটা তোর ব্যাপার, কিন্তু এটা ইম্পর্টেন্ট। যদি ক্যাটারেক্ট কেস থাকে এই ফ্রেজটা আমার থাকবে। আচ্ছা, তাহলে এইটা থেকে আর কি কি আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে? পেশেন্ট এটা হিস্ট্রি দিয়ে দিয়েছে, আমি জানি না পেশেন্টের ক্যাটারেক্ট আছে, আমাকে ক্যাটারেক্ট আছে সেটা রিচ করতে হবে, মানে প্রভিশনাল ডায়াগনোসিসে পৌঁছাতে হবে। কিন্তু আমি তো রেট্রোস্পেক্টিভ করে করতে পারবো না যে ক্যাটারেক্ট আছে বলে আমি এই হিস্ট্রিগুলো নিচ্ছি। এটা তোরা ভুল করিস। তোদের যখনই বলা হয় যে এটা এই হিস্ট্রিটা কেন নিয়েছো, এটা স্যার ক্যাটারেক্টের সাথে অ্যাসোসিয়েটেড, সেই জন্য। তোকে তো বলে দেয়নি ক্যাটারেক্ট পৌঁছাতে দেরি আছে, এক্সামিনেশন করতে হবে, তারপর তো আমি বলবো এটা ক্যাটারেক্ট। একটা চিপ কমপ্লেনের একটা হিস্ট্রি দেখে মানে তোরা বলেই দিতে চাইছিস যে এটা পেশেন্টের ক্যাটারেক্ট আছে, কিন্তু তা নয়। তাহলে কি কি আর হতে পারে, কি কি কন্ডিশন হতে পারে চোখে যেখানে এটা হতে পারে? হ্যাঁ, মোস্ট কমন হচ্ছে রিফ্র্যাক্টিভ এরর। তো আমরা না এটা অনেকগুলো ভাগ করব। প্রথম হচ্ছে রিফ্র্যাকশন, ও যেটা বললো রিফ্র্যাকশন পার্টে এনি টাইপ অফ রিফ্র্যাক্টিভ এরর, ঠিক আছে। তারপরে তোদের কনজাংটিভা, কনজাংটিভা আছে আমাদের, সেখানে কোনো ডিজিজ পড়েছিস যার জন্য এরকম হতে পারে, পেইনলেস, প্রোগ্রেসিভ, গ্র্যাজুয়াল ডিমনেস অফ ভিশন? এনি ডিজিজ? টেরিজিয়াম, টেরিজিয়ামে তো হতে পারে। দেখ এগুলো মুখস্থ করিস না, তোরা অনেকে দেখবি বইয়ে আছে পেইনলেসের পর 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 মুখস্থ করছিস, মুখস্থ করলে কোনোদিন মনে রাখতে পারবি না। কিভাবে মনে রাখবি সেটার জন্য এটা বলছি। তাহলে একটা টেরিজিয়াম ধরলাম, আরও হয় অনেকগুলো, একটাই মনে রাখ টেরিজিয়াম, ঠিক আছে। এরপর হচ্ছে কর্নিয়া, কর্নিয়ায় কি কন্ডিশন হতে পারে? ওপেসিটি। আর আলসার পেইনলেস হবে? আলসার তো পেইনফুল হবে, তাহলে আলসার হলো না। আর আর আমরা কি টপিক পড়েছি, টপিক চিন্তা কর, কেরাটোকোনাস, তাহলে কেরাটোকোনাস হতে পারে। আর কিছু হতে পারে? আর কোনো টপিক? কর্নিয়াল ডিস্ট্রফি অ্যান্ড কর্নিয়াল ডিজেনারেশন, ঠিক আছে। একটা হচ্ছে ডিস্ট্রফি, কতগুলো ডিডি বেরিয়ে গেল দেখ, কর্নিয়াল ডিজেনারেশন। এরপর হচ্ছে লেন্স তো আছেই, ক্যাটারেক্ট। ইউভিয়া থেকে কিছু আসতে পারে? ইউভিআইটিসে পেইনফুল হবে, তাহলে ইউভিআর থেকে সেরকম ডায়াগনোসিস আসছে না এখানে, ঠিক আছে। আর এরপর কি আসবে? আসছি, আমি সিস্টেম ধরে এগোতে চাইছি। কনজাংটিভা, কর্নিয়া, লেন্স, তারপর হচ্ছে রেটিনা। রেটিনা থেকে কি হতে পারে? রেটিনা, রেটিনাল ডিজেনারেশন বলে কিছু আছে, ম্যাকুলার ডিজেনারেশন আছে, ঠিক আছে। রেটিনাল ডিজেনারেশন ওরকম নেই। একটা হতে পারে রেটিনাইটিস পিগমেন্টোসা, আরপি। আর কি হতে পারে? অনেক কিছু হতে পারে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে। অলদো ডায়াবেটিক রেটিনোপ্যাথি তো একটা সাডেনও হয়, যদি পিডিআর হয় তাহলে সাডেনও হতে পারে, ঠিক আছে। এখানে তো কি বলে গ্র্যাজুয়াল বলেছে, ওটা দুটোতেই হয়, গ্র্যাজুয়ালে হয়। আরো সিএসসিআর হতে পারে, ম্যাকুলার ডিজেনারেশন হতে পারে, এআরএমডি হতে পারে, অনেক কজ আছে।
তাহলে এতগুলো আমি ডিডি পেয়ে গেলাম এখনো অবধি। আরেকটা ও যেটা বলছিল অপটিক অ্যাট্রফি হতে পারে, ঠিক আছে, নিউরো অপথ্যালমোলজির মধ্যে। এতগুলো তো ডিডি হয়ে গেল। এবার যখনই আমাকে এটা আলাদা করতে হবে, প্রত্যেকটা ডিডিকে আমাকে কিছু না কিছু ভাবে এক্সক্লুড করতে হবে তো। আরেকটা হতে পারে ট্রমা। ট্রমা থেকেও কিন্তু হতে পারে ডিমনেস অফ ভিশন। কেন হবে? ট্রমাটিক ক্যাটারাক্ট হতে পারে, ট্রমার জন্য হাইফিমা হতে পারে, ঠিক আছে। এরপর যেটা বলছে যে ডিমনেশন অফ ভিশন ওয়াজ সেম ফর বোথ ডিস্টেন্স অ্যান্ড নিয়ার ভিশন অ্যান্ড ওয়াজ মোর ইন ব্রাইট লাইট। পেশেন্টের এজ হচ্ছে 65 ইয়ার্স। নিয়ার ভিশনের প্রবলেম ওর আগে থেকেই ছিল, ক্যাটারাক্টটা হয়েছে 8 মান্থ আগে। তো এটা অতটা সিগনিফিকেন্স নয়, কিন্তু তাও নিয়ার ভিশনটা লিখবি, ঠিক আছে। কেন নিয়ার ভিশনটা অনেক সময় এখানে নয়, অনেক সময় পেশেন্ট বলে সেকেন্ড সাইডে একটা ফেনোমেনন হয়। কেন সেকেন্ড সাইডে কি হয় সুবিধাটা? নর্মালি 45 ইয়ার্সের পরে প্রেসবায়োপিয়া থাকে, ঠিক আছে। এখন যখনই ক্যাটারেক্ট হয় একটা ইন্ডেক্স মায়োপিয়া হয়, মানে অ্যাকোমোডেশনটা করতে অসুবিধা হচ্ছিল, প্লাস পাওয়ার দিতে হচ্ছিল। এখন যেহেতু ইন্ডেক্স মায়োপিয়া হয়েছে, পেশেন্ট বলবে আমি নেয়ারটা খুব ভালো দেখছি, ডিস্টেন্সটা খারাপ হয়ে গেছে। মানে আগে ধর নেয়ারে ওকে অ্যাডিশন পড়তে হতো, মানে চশমা পড়তে হতো ফর প্রেসবায়োপিক কারেকশন, এখন সেই অ্যাডিশনটা পড়তে হচ্ছে না, কেন ওটা মাইনাসে হয়ে গেছে, আর প্লাস নেই ইন্ডেক্স মায়োপিয়ার জন্য। এটাকে আমরা বলি সেকেন্ড সাইড। এখানে আমি একটা হিস্ট্রি নিয়েছি, ইট ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ পেন। কি সিগনিফিকেন্স আছে? না, আমি এখানে অলরেডি বলেই দিয়েছি যে এটা গ্র্যাজুয়ালি প্রোগ্রেস হচ্ছে, তারপরেও এটা ইট ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ পেন কেন? না, একটা ওপেসিটির জন্য হতে পারে যেটা বলছিস, ইট ওয়াজ, কিন্তু ওপেসিটিতে পেন হয় না। তাহলে পেনটা কি ইম্পর্টেন্স আছে? দুটো ভাবে ইম্পর্টেন্স হতে পারে। একটা কোনো ধর গ্লকোমার জন্য একটা হতে পারে, সেটা অবশ্যই অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমার জন্য। আরেকটা হতে পারে ট্রমা। যদি পেশেন্টের ট্রমা রিলেটেড কোনো ক্যাটারেক্ট হয়, বা অ্যাফেকিয়াও তো হতে পারে, এখনো তো আমি জানি না এটা ক্যাটারেক্ট না অ্যাফেকিয়া, ঠিক আছে। পেশেন্ট বলছে কম দেখছি সামনেরটা দূরেরটা, আমি ভিশনও জানি না কত, এখনো ভিশন আমরা কিন্তু পাইনি। তাহলে এটা একটা হতে পারে ট্রমার জন্য ক্যাটারেক্ট হয়েছে, আস্তে আস্তে হতেই পারে। একটা ধর অ্যাটাক হয়েছে, ক্যাটারেক্টটা আস্তে 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 ম্যাচিওর হয়ে গেছে, প্রথম দিকে অতটা ক্যাটারেক্টের ডেন্সিটি বাড়েনি, আস্তে আস্তে খারাপ হয়েছে। বলছে ইট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ গ্লেয়ার, ঠিক আছে। গ্লেয়ারের সাথে অ্যাসোসিয়েশন আর কার আছে আফটার ক্যাটারেক্ট, মানে ক্যাটারেক্ট ছাড়া আর কোনো ডিজিজ আছে? মাইগ্রেন আছে। অকুলার কোনো কন্ডিশন? অকুলার কোনো কন্ডিশন আছে? গ্লকোমাতে আছে। আরো যদি টেস্ট বলি, ওপেন অ্যাঙ্গেল গ্লকোমাতে আছে। একটা টেস্ট আছে, তোরা পড়বি, তোদের বই আছে, ফিনচ্যাম টেস্ট, FINCHAME। এটা এক্সামিনার জিজ্ঞেস করে যে কি করে ডিফারেন্সিয়েট করব যে দ্যাট ইজ ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা না ক্যাটারেক্টের গ্লেয়ার। তো এটা ফিনচ্যাম টেস্ট দিয়ে আমরা আলাদা করতে পারি। আচ্ছা, গ্লেয়ার আর ফোটোফোবিয়ার ডিফারেন্স কি? এটা অনেকবার বলেছি। হ্যাঁ, বেসিক্যালি ও যেটা বলতে চাইছে, ধর আমার একটা নর্মাল অ্যাম্বিয়েন্ট লাইট আছে, এইরকম লাইট আছে, ঠিক আছে, বা এর থেকে একটু বেশি, সেখানে পেশেন্ট কি বলবে, সেখানেও চোখটাকে ছোট করে নেবে, মানে সেখানেও পেশেন্টের একটা ডিসকমফর্ট ফিল হবে, দেখতে অসুবিধা হবে। কখন হতে পারে? যেগুলো ইউভিআইটিস, ঠিক আছে, এগুলো হচ্ছে ফোটোফোবিয়া, সরি গ্লেয়ার না, ফোটোফোবিয়া, যখন অ্যাম্বিয়েন্ট লাইটে অসুবিধা হচ্ছে। আর কোথায় হতে পারে? কিছু কিছু সিভিয়ার কনজাংটিভাইটিসও হতে পারে, ঠিক আছে, হেমারেজিক হয়ে গেছে। আর আরেকটা হচ্ছে গ্লেয়ার কখন হবে? ক্যাটারেক্ট আর ওপেন অ্যাঙ্গেল গ্লকোমাতে, ঠিক আছে। আরেকটা বলছে সি ওয়াজ মেনশনড, এটা দেখার দরকার নেই, আমি জাস্ট এখানে লিখেছে বলে বলছি, সি ওয়াজ মেনশনড দ্যাট ইনিশিয়ালি সি ওয়াজ অ্যাবল টু ডিফারেন্সিয়েট কালার বাট নাও সি ফাইন্ডস কালার ডাল। ক্যাটারেক্টে যখন ডেনসিটিটা চেঞ্জ হতে থাকে, এক একটা সেগমেন্টে এক এক রকম হয় ক্যাটারেক্টের জন্য, তখন একটা ডিস্যাচুরেশন অফ কালার হয়, মানে লালটাও লালই দেখছে, এমন নয় যে কালার ব্লাইন্ডনেস হয়ে গেছে, লালটা রেডই দেখছে, কিন্তু রেডটার কন্ট্রাস্টে একটু কম দেখছে, আর কিছু না। যাক, এটাই একটা রেড ডিস্যাচুরেশন হয়, গ্রিনটাও কম দেখতে পারে। কি রকমের ক্যাটারেক্ট হচ্ছে তার উপর ডিপেন্ড করে, সাধারণত নিউক্লিয়ার স্ক্লেরোসিসের সাথে অ্যাসোসিয়েটেড। কর্টিক্যাল ক্যাটারেক্ট হলে অতটা কিন্তু পেশেন্টের মানে কি বলে ক্যাটারেক্টের কালারের চেঞ্জ অতটা হবে না, ঠিক আছে। আর কি এইগুলো, ইট ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ রেডনেস। রেডনেসের হিস্ট্রি কেন ইম্পর্টেন্ট? এখানে দেখ, একটু আগে টেরিজিয়াম বলেছিলাম, টেরিজিয়ামে কিন্তু একটা রেডনেস থাকে, আমাকে সব এক্সক্লুড করতে হবে হিস্ট্রি, ঠিক আছে। আরও এখানে রেডনেসের মধ্যে ট্রমাটা একটা এক্সক্লুড হতে পারে। ও সরি, একটা মিস করেছি, ইট ওয়াজ নট অ্যাসোসিয়েটেড পেনের মধ্যে একটা ক্যাটারেক্ট কোনো আছে যেটা পেন অ্যাসোসিয়েশন হবে? ট্রমাটিক। আর কোনো ক্যাটারেক্ট জানিস যেটার সাথে পেনের হিস্ট্রি থাকে এবং খুব একটা আনকমন নয়, এখন হয়তো আনকমন, কিছুটা আগে তো প্রায়ই হতো।
সেটা হচ্ছে লেন্স ইন্ডিউস গ্লকোমা, ফেকোমরফিক গ্লকোমা, ফেকোলাইটিক গ্লকোমা। কেন? এখানে লেন্সের যে নিউক্লিয়ার পার্টিকেলগুলো সেগুলো ডিফিউজ হয়ে বাইরে আসে, দিয়ে একটা ইউভিআইটিস হয়, দিয়ে পেইন হয়। তো এটা কিন্তু এক্সামিনার যদি জিজ্ঞেস করে, এটা যদি বলিস যে লেন্স ইন্ডিউস গ্লকোমা, তো কিন্তু মার্কস বাড়বে, পাস তো করবি এবং অনেকটা ভালো মার্কস নিয়ে যাবে, ঠিক আছে? তো ইচ্ছে করে লিখবি এটা, ইট ওয়াজ নট অ্যাসোসিয়েটেড পেন, যাতে কোশ্চেন ইনভিটেশন হয়, তুই তো জানিস অ্যান্সারটা, তো ভালো, তো লাভ, ঠিক আছে? ওয়াটারিং ডিসচার্জ কেন হিস্ট্রি নেব? ওয়াটারিং ডিসচার্জের হিস্ট্রি এই জন্য নেব, যদি কোনো পেশেন্টের ওয়াটারিং ডিসচার্জ হয় সেই ক্ষেত্রে আমরা ওটি করব না বা কিছুদিন সাসপেন্ড রাখবো, কেননা এন্ডোপথ্যালমাইটিসের একটা কমপ্লিকেশন হতে পারে। একটা পেশেন্টের ডিসচার্জ আছে, ওই অবস্থায় আমি ওটি করব? আমি তো এখন জানি না, ধর এটা ক্যাটারেক্টের দিকে যাচ্ছে বা কোনো ওটির কেস, ওই জন্য অলওয়েজ ওয়াটারিং ডিসচার্জের হিস্ট্রি নিতে হয় এনি আই কন্ডিশন, যে জল পড়ছে কি, চোখে কোনো পুজের মতো কিছু বেরোচ্ছে কিনা। হেডেক, ডাবল ভিশন, কালার হ্যালো, এগুলো কেন নিচ্ছি? হেডেকটাই বল। হ্যাঁ, একটা হতে পারে রিফ্র্যাক্টিভ এরর হতে পারে, কারণ এখনো আমি ডায়াগনোসিস রিচ করতে পারিনি। আরেকটা হতে পারে, একটু আগে বললাম, আরেকটা হতে পারে যে হেডেকে, সেটা হচ্ছে কি বলে, রিফ্র্যাক্টিভ এরর। আর টেরিজিয়ামের ক্ষেত্রে হতে পারে অনেক সময় অ্যাস্টিগম্যাটিজম হয়। টেরিজিয়ামের যে আমরা কম দেখি, এটা এমন নয় যে টেরিজিয়ামের মাসটা ওকে কভার করে দেয়, টেরিজিয়ামটা টেনে রাখে কর্নিয়াকে, সেই জন্য একটা ইনডিউসড অ্যাস্টিগম্যাটিজম হয়। তার জন্য যে কোনো পেশেন্টের অ্যাস্টিগম্যাটিজম হলেই একটা হেডেক হবে, ঠিক আছে? তো এই প্রত্যেকটাই আরেকটা ফ্রিকুয়েন্ট চেঞ্জিং অফ গ্লাস, এই হিস্ট্রিটা। আর হেডেকের আরেকটা ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে ওপেন অ্যাঙ্গেল গ্লকোমাতেও হেডেক হয়। গ্লকোমা পেশেন্ট ওপেন অ্যাঙ্গেল যদি হয়, ওর কিন্তু হেডেকটাই খুব কমন প্রেজেন্টেশন, বলবে সন্ধ্যের দিকে মাথা ব্যথা করছে। এইভাবেই আস্তে আস্তে, সব পেশেন্টের তো আমরা আইওপি চেক করছি না, বা সব পেশেন্টের আমরা ধর ফান্ডাসও দেখছি না, তো এগুলো হচ্ছে ভেগ সিমটম, কি বলে, গ্লকোমার। আর ফ্রিকুয়েন্ট চেঞ্জ অফ গ্লাস, হ্যাঁ দুটো হতে পারে। একটা যদি পেশেন্ট বলে ফ্রিকুয়েন্ট চেঞ্জ অফ অ্যাস্টিগম্যাটিজম গ্লাস, মানে বারবার পেশেন্ট বলছে আমার সিলিন্ডার পাওয়ারের চেঞ্জ হচ্ছে, দেন উই সাসপেক্ট কেরাটোকোনাস, যদি সিলিন্ডার পাওয়ারের চেঞ্জ হচ্ছে। আর যদি বলে ফ্রিকুয়েন্ট চেঞ্জ অফ প্রেসবায়োপিক গ্লাস, তাহলে এটা তোদের এমসিকিউ এসেছিল এইবার সেমিস্টারেই, মনে হয় এমসিকিউ এসেছিল। হ্যাঁ, ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা, ঠিক আছে? যদি বলে ফ্রিকুয়েন্ট চেঞ্জ অফ presbyopic glass, then it is open angle glaucoma, and if the frequent change of astigmatism glass, then the diagnosis may be keratoconus, ঠিক আছে? অকুলার হিস্ট্রির মধ্যে কি এখানে লিখেছে, দি পেশেন্ট ইউজেস গ্লাসেস সিন্স 20 ইয়ার্স। এখানে গ্লাসেস মানে মোস্ট প্রবাবলি, নাও হতে পারে, মোস্ট প্রবাবলি পেশেন্টের প্রেসবায়োপিয়া ছিল, মানে পেশেন্টের এজ হচ্ছে 65, ধর 45-এ নিয়েছে, তাহলে এখন 20 বছর, ঠিকই আছে, ঠিক আছে? তাহলে 20 বছর ধরে ও চশমা পড়ছে, সাধারণত প্রেসবায়োপিয়া 40-45-এ লাগে, তাহলে 45 থেকে যদি পড়ে তাহলে 20 বছর, ঠিকই আছে। নো হিস্ট্রি অফ অকুলার সার্জারি, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট? একটা পেশেন্টের কোনো ওটি, হ্যাঁ না না আমি বলছি, ধর একটা পেশেন্ট এরকম একটা হিস্ট্রি দিচ্ছে, তো সেখানে আমার অকুলার সার্জারির ইম্পর্টেন্স কি আছে? ক্যাটারাক্ট পেশেন্টেরই ধর অকুলার সার্জারি, আগে কোনো ডিসিআর ডিসিটি হয়েছে কিনা, আরো স্পেসিফিক্যালি বলছি, যদি ডিসিটি হয়ে থাকে বা ডিসিআর হয়ে থাকে, তাহলে তো আমি আর সিরিঞ্জিং করবো না। ডিসিআর হলে করতে পারি, ডিসিটিতে সিরিঞ্জিং করে কি করবি? ও তো ডাকটি নেই, জল তুই পুষি করতে পারবি না। এবং ডিসিটি বা ডিসিআর যেটাই হয়ে থাকুক, যদি পেটের মানে ডিসিআর এর ঠিক থাকে, ডিসিআর যদি ফেলিয়ার না হয়, তাহলে আমি ক্যাটারাক্ট সার্জারির ক্ষেত্রে আমার কোনো অসুবিধা থাকলো না। হিস্ট্রি অফ ট্রমা তো নিতেই হবে। আর নো হিস্ট্রি অফ ইউজিং আই ড্রপ ইন দ্য পাস্ট। কি কি আই ড্রপের হিস্ট্রি বেসিক্যালি ইম্পর্টেন্ট? হ্যাঁ, একটা স্টেরয়েডস ড্রপ। আর স্টেরয়েড কেন লাগাবে? একটা যদি রেডনেসের হিস্ট্রি নেই বা কিছু নেই, স্টেরয়েডের কি কোনো ইন্ডিকেশন আছে? ঠিক আছে, তুই বলছিস যখন, অনেক কন্ডিশনে হতে পারে, টেরিজিয়ামে হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কি বেসিক্যালি কি মেন ড্রপের হিস্ট্রি নিতে হয়? হ্যাঁ, গ্লকোমার হিস্ট্রি নিতে হয়। অনেক সময় পেশেন্টই তোকে বলে দেবে আমি এই ড্রপটা লাগাই, তাহলে আমি একটা সাসপেক্ট করতে পারলাম যে এখানে গ্লকোমা আছে। ধর পেশেন্ট তোকে একটা বললো আমি পাইলোকার্পিন লাগাই, পেশেন্ট বললো আমি বিমাটোপ্রোস লাগাই, তাহলে তো তুই এমনি তোর মাথায় একটা, তাহলে তোকে অত দূর যেতে হলো না, ডায়ালেট করতে হলো না, তুই আগেই একটা সাসপেক্ট করতে পারলি নিশ্চয়ই পেশেন্টের কিছু সমস্যা ছিল। অনেক পেশেন্ট প্রেসক্রিপশন নিয়ে আসে না, কিন্তু ড্রপটা দেখবি অনেকে নিয়ে আসে, যে এটা আমি আগে লাগাতাম বা এখনো লাগাচ্ছি, ঠিক আছে? তো প্রত্যেকটা হিস্ট্রির কিন্তু কিছু না কিছু ইম্পর্টেন্স আছে। পেশেন্ট ইজ এ নোন ডায়াবেটিক অ্যান্ড নোন হাইপারটেনসিভ, ঠিক আছে? আর মেডিকেশনে আছে নো হিস্ট্রি অফ অ্যাজমা, সিওপিডি, ইসচেমিক হার্ট ডিজিজ। ডায়াবেটিক হাইপারটেনশনের হিস্ট্রিটা আমরা বুঝতে পারলাম,
ঠিক আছে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে বা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, দুটোতেই পেনলেস ডিমনেস অফ ভিশন হয়। অ্যাজমার হিস্ট্রির কি ইম্পর্টেন্স আছে, বা সিওপিডি, একই ব্যাপার। এই পেশেন্টের অ্যাজমা সিওপিডি হিস্ট্রি আমি কেন নেব? হ্যাঁ, অ্যাজমা বা সিওপিডি হিস্ট্রি নেওয়ার অনেকগুলো ইম্পর্টেন্স আছে। একটা ইম্পর্টেন্স হচ্ছে যদি আমি এটা ক্যাটারাক্ট প্ল্যান করি ওটি, ঠিক আছে, তোরা যারা ওটিতে এসছিস জানিস, যখন ওটি করা হয় তখন এটাকে কাভার করা হয়, নাকটাও পুরো কাভার থাকে, জাস্ট এইখানটা খোলা থাকে। অনেক পেশেন্টের এটা ক্লস্ট্রোফোবিয়া হয়, ঠিক আছে, পেশেন্টের নিঃশ্বাস নিতে বলে অসুবিধা হয়। আমি যদি আগে থেকে জানি পেশেন্টের সিওপিডি আছে না অ্যাজমা হয়েছে, তাহলে আমরা কি করব, নেবুলাইজেশন, অক্সিজেন এটার ব্যবস্থা করে রাখতে পারি প্রি অফ। তাহলে পেশেন্টের পক্ষেও ইজি, আমাদের পক্ষেও ওটি, কারণ পেশেন্ট নড়বে, হাত দিয়ে দেবে, আনস্টাইল হয়ে যাবে, এটা ফালতু ঝামেলা। আর আরেকটা কি কারণে নেওয়া হয়, যদি সিওপিডি থাকে, নর্মালি সিওপিডিতে ওরাল স্টেরয়েড দেয় না, কিন্তু কখনো কখনো দিতে হয়, ঠিক আছে। ওরাল যদি স্টেরয়েড খাই তাহলে পেশেন্টের বিএসসিও হতে পারে, ঠিক আছে। আর একটা কি ইস্টেমিক হার্ট ডিজিজ, ইস্টেমিক হার্ট ডিজিজের কি ইম্পর্টেন্স আছে, যে কোনো ওটি যখন করবি একটা ইস্টেমিক হার্ট ডিজিজ তো তোকে অবশ্যই এক্সক্লুড করতে হবে। তুই ধর ব্লক দিয়ে করছিস, ব্লক কি দেয়, লিগনোকেন, বুপিভেকেন, এগুলোই তো দেওয়া হয় নর্মালি। তাহলে একটা তো তোকে অলওয়েজ যে কোনো পেশেন্টের ওটি করার আগে ইস্টেমিক হার্ট ডিজিজ এক্সক্লুড করতে হবে, কারণ পেশেন্টের তো অন্য কিছু সমস্যা হয়ে যেতে পারে, তো এটা কিন্তু অলওয়েজ এক্সক্লুড হবে। ফ্যামিলি হিস্ট্রির কি ইম্পর্টেন্স আছে, ক্যাটারাক্টের সাথে ফ্যামিলি হিস্ট্রির কি রিলেশন? ধর কারোর বাবার ক্যাটারাক্ট হয়েছে, তো সেটা কি খুব ইম্পর্টেন্স আছে কিছু, ফ্যামিলি হিস্ট্রি? ফ্যামিলি হিস্ট্রি দুটো তিনটে জায়গায় ইম্পর্টেন্স আছে। একটা হচ্ছে রেটিনাইটিস পিগমেন্টোসা, এই পেশেন্টে তো রেটিনাইটিস পিগমেন্টোসা হতে পারে, যদিও 65 ইয়ার্সে রেটিনাইটিস পিগমেন্টোসা নিয়ে আসবে না, আর এত কম ডিউরেশন, 6 মান্থ 8 মান্থে। রেটিনাইটিস পিগমেন্টোসা আরো কম ইয়ার আসবে, মানে 40 30 এরকম ইয়ারে আসবে, তখন আমার রেটিনাইটিস পিগমেন্টোসার জন্য। আর রেটিনাইটিস পিগমেন্টোসার মোস্ট কমন অ্যাসোসিয়েশন হচ্ছে পিএসসি, পোস্টিয়ার সাবক্যাপসুলার ক্যাটারাক্ট। মানে কোশ্চেনগুলো সব রেট্রোস্পেক্টিভ ভাবে আসবে, তোকে জিজ্ঞেস করবে, তুই বলবি স্যার কনজেনিটাল ক্যাটারাক্ট, কনজেনিটাল ক্যাটারাক্ট 65 ইয়ার্সে যে হবে, হবে না, ঠিক আছে। তাহলে ও অনেক আগে আসতো, 20-22 বছর বয়সে আসতো কনজেনিটাল ক্যাটারাক্ট, ও বলছে আমি আগে ভালো দেখতাম, 6 মাস ধরে দেখতে পাচ্ছি না, তাহলে কনজেনিটাল ক্যাটারাক্টের কোনো কোশ্চেনই আসে না। একটা হতে পারে রেটিনাইটিস পিগমেন্টোসা, আরেকটা আমরা কি মিস করছি এই ডিডিতে, ফ্যামিলি হিস্ট্রি সবচেয়ে ইম্পর্টেন্ট চোখে, গ্লকোমা, গ্লকোমার ফ্যামিলি হিস্ট্রি সবচেয়ে কমন। আমি যে কোনো আয়ের, ওই জন্য আয়ের ফ্যামিলি হিস্ট্রিতে গ্লকোমা সবসময় নিবি, এটা একদম নর্মাল, মানে ডিকটাম। ফ্যামিলি হিস্ট্রি যদি নিচ্ছি মানে গ্লকোমা আমি এক্সক্লুড করছি, গ্লকোমার ফ্যামিলি হিস্ট্রি খুব প্রিডমিনেন্স রয়েছে, মানে কারোর যদি গ্লকোমা থাকে, ওই জন্য আমরা বলি যে জেনারেশন আছে সবারই একটা করে আই স্ক্রিনিং করে নেওয়া আফটার 30-40 ইয়ার্স, ঠিক আছে। এরপর হচ্ছে পার্সোনাল হিস্ট্রি, এগুলো নর্মালি লিখতে হয়, তোরা জানিস হিস্ট্রিতে। এটার কি ইম্পর্টেন্স আছে রে, রেগুলার বাওয়েল অ্যান্ড ব্লাডার মুভমেন্ট ক্যাটারাক্টের সাথে কোনো রিলেশন আছে এই হিস্ট্রিটা? বাওয়েল অ্যান্ড ব্লাডার মুভমেন্ট, এটা ওটির সাথে অ্যাসোসিয়েশন আছে, ডিরেক্ট অ্যাসোসিয়েশন সেরকম নেই। অনেক পেশেন্ট তোরা পড়েছিস হয়তো, ট্যামসুলোসিন খায়, মেল পেশেন্টরা যাদের বিপিএইচ থাকে তারা ট্যামসুলোসিন, এটা যদিও ফিমেল পেশেন্ট, এর সাথে খুব একটা রিলেশন নেই, মানে ইন দিস কেস, কিন্তু মেল পেশেন্টরা ট্যামসুলোসিন যদি মেডিকেশন নেয় তাহলে আইরিস প্রোল্যাপস হতে পারে অন টেবিল, এবং আইরিস প্রোল্যাপসটা খুব ডিফিকাল্ট ওটি করা। ধর একটা ওটি করছিস, কন্টিনিউয়াসলি আইরিসটা বেরোতে থাকে, তাহলে তুই ওটি করতে পারবি না, অসুবিধা হবে। আমি যদি জানি পেশেন্টের আগে থেকে ট্যামসুলোসিন খায়, আমি কিন্তু ট্যামসুলোসিন বন্ধ করব না। অ্যাসপিরিনের ক্ষেত্রে অনেক সময় আমরা বন্ধ করতে পারি, 3 দিন আগে বন্ধ করি, বা অ্যাসপিরিন কপিডগ্লোরের কম্বিনেশন, এখানে করে কোনো লাভ হয় না। তাহলে কি করব, আমার জেনে লাভ কি, আমরা কিছু কিছু প্রিকশন নেব, অ্যাট্রোপিন দিয়ে রাখবো পেশেন্টকে 3-4 দিন আগে থেকে, মানে অ্যাট্রোপিন যদি থাকে তাহলে আইরিসটা টট হয়ে থাকবে, তাহলে সহজে প্রোলাপস করবে না, এটা একটা করতে পারি। আর একটা ভিস্কো যেটা হয়, ভিস্কো ইলাস্টিক সাবস্টেন্স, তোরা দেখেছিস তোদের ইনস্ট্রুমেন্টে আছে, ওটা একটা হাই ভিস্ক পাওয়া যায়, মানে কনসেন্ট্রেশনটা বেশি, সেটা দিয়ে আমরা ওটি করবো যাতে আইরিস প্রোলাপসটা আটকে যায়, আমাদের ওটি করতে সুবিধা হয়, ওই জন্য বায়োল অ্যান্ড ব্লাডার মুভমেন্টের হিস্ট্রি নিই। তা স্লিপের হিস্ট্রি ইম্পর্টেন্স আছে, আছে ক্যাটারাক্টে, ক্যাটারাক্টে পেশেন্টের স্লিপের হিস্ট্রি কি ইম্পর্টেন্স আছে, নর্মাল তো। এখন যদি ট্রমা হয় তাহলে একটা বলতে পারিস ইম্পর্টেন্স আছে, বা ধর পেশেন্টের কোনো কারণে সবসময় ওয়াটারিং হচ্ছে, জল পড়ছে, সেই ক্ষেত্রে ইম্পর্টেন্স আছে, তাছাড়া স্লিপের হিস্ট্রির কোনো ইম্পর্টেন্স নেই। নো ইল হ্যাবিটস লিখেছি, ইল হ্যাবিটস মানে হ্যাঁ অ্যাডিকশন,
কি কি অ্যাডিকশনের জন্য ক্যাটারাক্টের বা এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলোর প্রবলেম হতে পারে? স্মোকিং, স্মোকিং এর সাথে ক্যাটারাক্টের একটা রিলেশন আছে, ঠিক আছে, যারা স্মোকিং বেশি করে। আচ্ছা, স্মোকিং এর সঙ্গে ক্যাটারাক্ট ছাড়া আর কি কি ডিজিজের আইতে রিলেশন আছে? খুব কমন, মানে যেটা মানে ভালো রকম অ্যাসোসিয়েশন জানিস কি কেউ? এআরএমডি। এআরএমডি হচ্ছে, এআরএমডি রেটিনাতে পড়িয়েছিলাম আগের ক্লাসে। এআরএমডি একটা, আর কি হতে পারে? টেরিজিয়াম, টেরিজিয়ামের একটা অ্যাসোসিয়েশন রয়েছে, ঠিক আছে। তো এইগুলো একটু জানতে হবে যে আর কি কিছু, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এক্সামিনার ক্রস করতে পারে, তুইও জানিস না আমিও জানি না। এরপর হচ্ছে জেনারেল ফিজিক্যাল, এটা তোরা যেমন লিখিস সেরকমই লিখবি। জাস্ট আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করছি, কোথায় দেখে ইকলাস, ঠিক আছে। আর প্যালার, লোয়ার প্যালপেব্রাল কনজাংটিভা, ঠিক। আর হচ্ছে লিম্ফোডেরমাপ্যাথির হিস্ট্রিটা কেন ইম্পর্টেন্স রে? মানে ক্যাটারাক্টের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্স আছে? না, সেরকম নেই। আইতে কোনো কন্ডিশন আছে যেখানে লিম্ফোডেরমাপ্যাথির সাথে রিলেশন আছে? কনজাংটিভাইটিস আছে, ভাইরাল, অ্যাডিনো ভাইরাল, দেখবি অনেকের হয়ও, মানে খুব কমন। অ্যাডিনো ভাইরাল কনজাংটিভাইটিস না প্রি অলিকুলার আর এই সাবম্যান্ডিবুলার লিফ নোডগুলো ফুলে যায় অ্যাডিনো ভাইরাল থেকে যদি হয়, এবং অ্যাডিনো ভাইরালটা খুব কমন, ঠিক আছে। ধরে 8-16 অনেকগুলো সেরোটাইপ আছে, 8-16-11, ঠিক আছে, এই সেরোটাইপগুলো থেকে বেশি হয়। তো অনেক সময় লিম্ফোডেরমাপ্যাথি দেখে আমরা বুঝতে পারি ওটা ভাইরাল কনজাংটিভাইটিস, এবং এটা এমন নয় যে এটা খুব আনকমন, এটা কিন্তু খুব কমন, ঠিক আছে। এবার হচ্ছে অকুলার এক্সামিনেশন। অকুলার এক্সামিনেশন সিমেট্রিক্যাল না অ্যাসিমেট্রিক্যাল, আয়ের কোনো কন্ডিশন জানিস? এরকম অ্যাসিমেট্রিক্যালের হিস্ট্রি নেওয়া কেন ইম্পর্টেন্স? তোরা তো দেখেছিস, বেলস প্যালসি দেখেছিস তো, চোখ ভালো ক্লোজ হচ্ছে না, ল্যাগোপথলমস হচ্ছে, হর্নার সিনড্রোমে হয়, ঠিক আছে। তো ওই জন্য এগুলো ইম্পর্টেন্স, আর কিছু না। যেহেতু এটা ডিমনেস। এবার হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটি, এখানে অনেক কথা বলা আছে ভিজুয়াল অ্যাকুইটি নিয়ে, যদি এখানে অনেকগুলো পয়েন্ট আছে, ভালো করে শোন। ভিজুয়াল অ্যাকুইটি কিভাবে নিতে হয় ওটা আমি ডিসকাসেই যাচ্ছি না, কিভাবে লিখতে হয় সেটা আমি ডিসকাশন করছি। একটা হয় তোরা স্নেল চার্টে দেখছিস, ঠিক আছে, তখন যেটা দেখতে পাচ্ছিস সেটা লিখবি। ধর 660, 6/60, ঠিক আছে, তো 6/60 আনএডেড, এই কথাটা মেনশন করবি, আনএডেড। ধর তোকে পেশেন্টটা আমাদের এখানে ওয়ার্ডে ভর্তি আছে, তোকে ওটা অ্যালট করা হলো, তখন তুই লিখবি কাউন্টিং ফিঙ্গার মোর দেন 6 মিটার বেড সাইড, ঠিক আছে, তাহলে লিখলেও হবে, কারণ তোর ওখানে স্নেল চার্ট নেই, পেশেন্টকে নিয়ে যাওয়ার দরকার নেই, তুই জাস্ট বেড সাইড লিখে দিবি 6 মিটারের বেশি না কত হচ্ছে, 2 মিটার যদি হয় 2 মিটার, 3 মিটার হলে 3 মিটার, জাস্ট আঙুল দেখাবি, ওটাই হবে, ইটস এনাফ। আরেকটা কি ইম্পর্টেন্স, তোরা যেটা পিএল পিআর লিখিস, দেখবি তোরা অলওয়েজ, মানে মোস্ট প্রবলি সবাই কোনো একটা পিডিএফ থেকে বা কোথা থেকে হোক পিএল প্লাস বা পিআর অ্যাকুরেট এরকম কিছু একটা লিখেছিস, কিছুটা তোদের ঠিক, কিছুটা তোদের ভুল। কি ঠিক কি ভুল সেটা বলি। পিএলটা লেখার কোনো ইম্পর্টেন্সই নেই। পিএল কখন লিখবো? যখন পেশেন্ট এইচএমসিএফ দেখছে, ধর একটা পেশেন্ট ফিঙ্গার কাউন্ট 2 ফিট দেখছে, 2 ফিট থেকে আমার আঙুলটা বুঝতে পারছে, তো অবভিয়াস রিজন পেশেন্টের পিএল আছে, পিএল না থাকলে কি করে 2 ফিট দেখবে? দেখতে পাবে না। 6/60 তো দেখতেই পাবে না, ওখানে সেম একটা ইলুমিনেশন আছে, ওটা দেখতে পাচ্ছে, তো একটা টর্চের লাইটের লাইট তো অলওয়েজ পারসিভ করতে পারবে। তো পিএল এর সিগনিফিকেন্স নেই, পিএল লিখবি না। এবার বলিস যে পিআরটা কি লিখবো? হ্যাঁ, পিআরটা লিখতে পারিস। এবার তুই এখানে দুটো অপশন আছে, তুই হয় পিআরটা লেখ আর নয় লিখিস না। যদি নাও লিখিস এক্সামিনার কেউ তোকে জিজ্ঞেস করবে না কেন পিআর লেখনি, আর যদি লিখিস তাহলে এক্সামিনার জিজ্ঞেস করবে কেন লিখেছো। যদি তুই এক্সপ্লেন করতে পারিস কেন লিখেছো, ইটস এনাফ। এবার এক্সপ্লেনটা কি হবে যদি আমি পিআর লিখি? এক্সপ্লেনটা এটাই হবে, ধর একটা পেশেন্টের তুই বললি পিআর ইনঅ্যাকুরেট আছে, তোরা কখনোই ইনঅ্যাকুরেট লিখবি না, আমি এক্সপ্লেনটা বলছি। ধর বললো যে এই দিক থেকে লাইট মারলে পেশেন্ট বুঝতে পারছে না, বাকি সব কোয়াড্রেন্ট থেকে বুঝতে পারছে, তোরা কিন্তু বারবার বলছিস পিআর ইনঅ্যাকুরেট লিখিস না, তোদের এরকম কেস দেওয়াই হবে না যেখানে পিআর ইনঅ্যাকুরেট হবে, ঠিক আছে, তোরা অলওয়েজ পিআর অ্যাকুরেট রাখিস, ঠিক আছে। এবার তোর মনে হচ্ছে, এবার এক্সপ্লেনটা আমি বলছি, একটা পেশেন্ট বলছে একটা দিকে আমার পিআর ইনঅ্যাকুরেট আছে টেম্পোরাল সাইডে, ঠিক আছে, তখন কি কন্ডিশন এরকম হতে পারে? একটা কোনো স্যালো আরডি হয়েছে, স্যালো আরডি মানে কি, জাস্ট আরডিটা স্টার্ট হয়েছে, আরডি মানে রেটিনাল অ্যাটাচমেন্ট, তখন কিন্তু ওটা হতে পারে ও সব কোয়াড্রেন্ট থেকে লাইট বুঝতে পারছে, এই কোয়াড্রেন্ট থেকে লাইটটা বুঝতে পারছে না, ঠিক আছে, তাহলে সেটা একটা এক্সপ্লেন। তো এত এক্সপ্লেন কেন করতে যাবি এক্সামিনারকে? তো যদি মনে হয় ইউ আর কনফিডেন্ট এনাফ যে হ্যাঁ আমি এক্সপ্লেন করতে পারবো, তুই লেখ, তাহলে আমি বলবো জাস্ট ওইটুকুই লেখ যে 6/60 দেখতে পাচ্ছি, পিএল পিআর নিয়ে এত মাথা খারাপ দরকার নেই।
যতক্ষণ না HMC এর ম্যাচিওর ক্যাটারাক্ট কেস আছে তোর, কিছুই দেখতে পাচ্ছে না, সেই ক্ষেত্রে তুই PLP একটা লেখ, ঠিক আছে। এবার এইগুলো তোরা সব নর্মালি লিখবি, ঠিক আছে, অবভিয়াসলি। কর্নিয়ার ক্ষেত্রে খালি এটা ভালো করে লিখতে হবে, কর্নিয়াটাও নর্মাল লিখে দিস না, ঠিক আছে। কর্নিয়াটা লিখবি নর্মাল ইন সাইজ, শেপ, ট্রান্সপারেন্সি, সিন। কেন লিখছি এগুলো? শেপ, ট্রান্সপারেন্সি, আবার বলছি এই ডিজিজগুলো মোটামুটি এক্সক্লুড করার জন্য। যদি সিন খারাপ হয় দেন কর্নিয়াল ওপেসিটি হবে, ট্রান্সপারেন্সি তো ওপেসিটি হবে, ঠিক আছে। ওপেসিটি থাকলে তো আর এগুলো নর্মাল হবে না। তো এক্সামিনার জিজ্ঞেস করবে এগুলো কেন লিখেছো, এগুলো কি ইম্পর্টেন্স আছে ক্যাটারাক্টে? তুই বলবি স্যার ক্যাটারাক্টে ইম্পর্টেন্স নেই, আমার হিস্ট্রি পেশেন্ট বলেছে গ্র্যাজুয়াল পেনলেস আর ডিমনেস অফ ভিশন, সেই জন্য আমি নিয়েছি, আর কিছু না। নর্মাল ইন সাইজ কেন লিখেছো, ঠিক আছে, এগুলো সব জিজ্ঞেস করতে পারে। তখন বলবি কেরাটোকোনাস হতে পারে, কেরাটোকোনাসের সাইজ, সরি শেপটা হবে, সাইজ নয়, নর্মাল ইন শেপ হবে না কেরাটোকোনাসে, ঠিক আছে। এবার কর্নিয়াল সেন্সেশন তোরা এইভাবে না লিখে নর্মাল ইন অল কোয়াড্রেন্ট লিখতে পারিস। নর্মালি আমরা টেম্পোরাল সাইডে দেখি আর ইনফিরিয়ারে দেখি, কেন ওপরের দিকে দেখি না কেন? ওপরের দিকে দেখা খুব টাফ, ওপরের দিকে যেই দেখতে যাবি তুই একটা কটন বার্ড দিয়ে, পেশেন্ট এমনি ব্লিঙ্ক করে দেবে, তুই বুঝতে পারবি না ওটা ব্লিঙ্কিং রিফ্লেক্সের জন্য হচ্ছে না ওর কর্নিয়াল সেন্সেশন ঠিক আছে। ওই জন্য আমরা সাধারণত ওপরের দিকে করি না। অ্যান্টেরিয়র চেম্বার তো তোরা নর্মালি লিখবি, কেন তোরা টর্চে দেখছিস, তোদের আর কিছু লেখার নেই। আইরিসের ডার্ক ব্রাউন, ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। পিউপিল হচ্ছে 3 মিলিমিটারটা না লিখলেও হবে, তোরা লিখবি সার্কুলার। আর এগুলো হচ্ছে ডিরেক্ট রিফ্লেক্স, কনসেনসুয়াল রিফ্লেক্স আর নিয়ার রিফ্লেক্স, ঠিক আছে। লেন্সে এইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ধর IMSC আছে, তোরা এটা বারবার জানিস কি লিখতে হয়, গ্রেইশ হোয়াইট ওপেসিটি সিন। যদি ম্যাচিওর থাকে মিল্কি, হাইপার ম্যাচিওর পার্লি হোয়াইট, ঠিক আছে। এইভাবে তোদেরকে অ্যাডজেক্টিভগুলো ঠিকঠাক লিখতে হবে। আর সরি স্পেলিংটা মিস্টেক আছে, হ্যাঁ এটা এইচ হবে না, আইরিস হবে, সরি এটা মিস্টেক আছে, আইরিস শ্যাডো সিন, ঠিক আছে। তো এটা ভুল আছে, আইরিস শ্যাডো এটা কিন্তু মাস্ট, এটা লিখতেই হবে। যদি তুই দেখিস যে তোর পেশেন্টের IMSC আছে, আইরিস শ্যাডো লিখে দিবি। যদি দেখিস ম্যাচিওর ক্যাটারাক্ট আছে, আইরিস শ্যাডো অ্যাবসেন্ট, ওই জন্য এটা ইম্পর্টেন্স আছে। অকুলার মুভমেন্ট তোকে পুরোটা লিখতে হবে যে ফ্রি অ্যান্ড ফুল ইন অল ডিরেকশন, মানে পেশেন্টে অকুলার মুভমেন্ট তোরা ফিজিওলজিতে ডেমনস্ট্রেট করেছিস, তাও বলছি পুরোটা দেখাতে হবে, এক্সামিনার কিন্তু এটা দেখাতে বলবে যে এক্সট্রা অকুলার মুভমেন্ট দেখাও। আমি কোশ্চেনগুলো বলে দিচ্ছি, ভালো করে শুনে নিস। পাংটাম, এটা এই পয়েন্টটা মিস করতে পারিস, এটা সাধারণত MS এ বলে, তোদের না লিখলেও হবে, ঠিক আছে। রোপ্লাসটা তোরা লিখবি, কেউ সিরিঞ্জিং লিখিস না এক্সামিনার, দেখো। হ্যাঁ না সিরিঞ্জিংটা লিখিস না, রোপ্লাস কিছুই না, জাস্ট একটা প্রেশার দিবি। তোদের সিরিঞ্জিং তো দেখাতে হবে না, সিরিঞ্জিংটা থিওরিটিক্যালি তোদের কোশ্চেন করতে পারে, প্র্যাকটিক্যালি তোদের কেউ সিরিঞ্জিং দেখাতে বলবে না তোকে, ঠিক আছে। রোপ্লাসটা দেখাতে বলবে যে কিভাবে প্রেশার দিলে কোনো পাস বেরোচ্ছে কিনা, ঠিক আছে। ডিজিটাল টোনোমেট্রিতে কি লিখবি, ফার্ম অ্যান্ড ফ্লাকচুয়েন্ট, ঠিক আছে। মানে কি জাস্ট হার্ডও নয়, স্টোনি হার্ডও নয়, এই ল্যাঙ্গুয়েজগুলো লিখবি না, এগুলো হচ্ছে গ্লকোমার দিকে যাচ্ছে। যদি হার্ড হয় আর খুব সফট হলে কি হবে, রেটিনাল ডিট্যাচমেন্ট হয়ে যেতে, মানে আইওপি কমে গেছে। এরপর হচ্ছে তোদের সামারি লিখতে হবে। সামারিটা লিখবি তো অবশ্যই, যদি লেখার টাইম না থাকলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, যদি তোর 40 মিনিটসের মধ্যে না হয়, কিন্তু সামারি তোকে মুখে বলতে হবে। যখনই তুই এক্সামিনারের কাছে খাতা নিয়ে যাবি, এক্সামিনার তোর খাতাটা নিয়ে নেবে, তুই বলবে হোয়াট ইজ ইউর কেস, তখন এটা যেন মুখস্থর মতো থাকে, এইভাবেই জাস্ট তোকে স্পিডে বলতে হবে, বা তুই থেমে থেমে বল, কোনো অসুবিধা নেই, কিন্তু ভালো করে সাজিয়ে গুছিয়ে এটা বলতে হবে, ঠিক আছে। তারপরে প্রভিশনাল ডায়াগনোসিস কি, বাইল্যাটারাল সেনাইল ইম্যাচিওর ক্যাটারাক্ট। এখন যেটা হচ্ছে যে এখানে একটা জিনিস মিস আছে, সেটা হচ্ছে পার্কিনজি ইমেজেস। পার্কিনজি ইমেজ কি আমি লিখবো না লিখবো না, দেখ বেসিক্যালি তোরা পার্কিনজি ইমেজ অ্যাপ্রিসিয়েট করতে পারবি না, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে লেখাই দরকার, এবার কিভাবে লিখবি তাহলে, এটা বেসিক্যালি তোকে মুখস্থ করেই লিখতে হবে, আর নয় প্র্যাকটিস করে দেখতে হবে বারবার। তো কিভাবে দেখে, এইখান থেকে একটা টর্চ মারতে হয়। কর্নিয়ারগুলো তো তোরা অ্যাপ্রিসিয়েট করতেই পারবি, লেন্সেরগুলো বোঝা যায় না। IMSC যদি থাকে তাহলে আমি 4টেই দেখতে পাবো, কিন্তু ম্যাচিওর বা হাইপার ম্যাচিওর থাকলে লেন্সের যে পোস্টেরিয়র সারফেস যে পার্কিনজি ইমেজটা হচ্ছে সেটা অ্যাবসেন্ট হয়ে যাবে, মানে আমি 3টে দেখতে পাবো, ঠিক আছে। এই হচ্ছে টোটাল। আর হ্যাঁ এখানে আরেকটা ছিল পিউপিলের শেপটা কি হবে, এখানে শুধু রাউন্ড অ্যান্ড সার্কুলার লিখেছে, আর একটু এখানে একটু ডিসক্রাইব করতে হবে। এটা রাউন্ড, রেগুলার অ্যান্ড রিয়েক্টিং টু লাইট,
রিয়াক্টিং টু ব্রিস্ক, রিয়াক্টিং টু লাইট লিখবি, একটা বেটার টার্ম ইউজ করতে পারি যেটা ব্রিস্কলি রিয়াক্ট করছে, মানে ব্রিস্কলি রিয়াক্টিং টু লাইট। কেন ব্রিস্ক কথাটা অ্যাড করছি? যদি স্লাগিশলি রিয়াক্টিং টু লাইট হয় তাহলে অনেক অন্য কন্ডিশন চলে যায়, অপটিক নিউরোপ্যাথির দিকে চলে যায়, তারপরে গ্লকোমার দিকে চলে যায়, কোনো ইউভিআইটিসের দিকে চলে যায়, ঠিক আছে? তো ওই জন্য ব্রিস্কলি রিয়াক্টিং টু লাইট এই কথাটা অ্যাড করেছি। রাউন্ড মেজারমেন্টটা দিতে হবে না 3 মিলিমিটার, ঠিক আছে? রাউন্ড, রেগুলার অ্যান্ড রিয়াক্টিং টু লাইট, এইভাবে লেখ। আর এটা বারবার যখন ক্লিনিক্সে যাবি না নিজেদের মতো লেখা প্র্যাকটিস কর।